নমস্কার, আমি অর্ণব। ইতিমধ্যে আশা করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালীর প্রথম আর দ্বিতীয় পর্ব শুনে ফেলেছেন সকলে। আজ শুনবেন তৃতীয় পর্ব। কিন্তু তার আগে একবার ফিরে দেখে আসা যাক নিশ্চিন্দিপুরের হরিহর রায়ের বাড়িটাকে। বারংবার অবহেলায় অভিমানে বাড়ি ছেড়েছিলেন ইন্দির ঠাকুরন, আবার ফিরেও এসেছিলেন সেখানেই। তবে শেষে অবহেলা আর অভিমানের যুদ্ধে হেরে গেলেন ইন্দির ঠাকুরন। নিশ্চিন্দিপুরের একটা যুগকে সঙ্গে নিয়ে পৃথিবী ছাড়লেন তিনি। তারপর কেটে গেছে 4-5টা বছর। অপু এখন শিশু থেকে বালক, দুর্গা বালিকা থেকে কিশোরী। অপু এখন দিদির দুষ্টুমির সাথী, দিদির বড় আদরের। তবে ভাইটা কিনা একটু শান্ত, একটু বোকা, একটু ছোট, তাই মাঝে মাঝে বকাও জোটে দিদির কাছে। তাদের গল্পটা আর কতটা পথ পাইল জানবো এবার তৃতীয় পর্বে। আবার আমরা ফিরব নিশ্চিন্দিপুর। ওই যে হরিহর রায়ের বাড়ি দেখা যায়। ও হ্যাঁ, ভালো কথা, আমার এই উদ্যোগ ভালো লাগলে অবশ্যই আমার পডকাস্টটিকে ফলো করতে আর রেটিং দিতেও ভুলবেন না কিন্তু। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, পথের পাঁচালীর তৃতীয় পর্ব। কয়েক মাস কাটিয়া গিয়াছে। সর্বজয়া ভুবন মুখুজ্জের বাড়ির কুয়া হইতে জল তুলিয়া আনিল। পিছনে পিছনে অপু মায়ের আঁচল মুঠা পাকাইয়া ধরিয়া ও বাড়ি হইতে আসছিল। সর্বজয়া ঘড়া নামাইয়া রাখিয়া বলিল, তা তুই পিছনে পিছনে অমন করে ঘুরতে গেলি কেন বল দেখি? ঘর কন্যার কাজকর্ম সারবো, তবে তো ঘাটে যাব, কাজ করতে দিবি নে না? অপু বলিল, তা হোক, কাজ তুমি ওবেলা করো এখন মা, তুমি যাও ঘাটে। পরে মায়ের সহানুভূতি আকর্ষণের আশায় অতীব করুণ স্বরে বলিল, আচ্ছা, আমার খিদে পায় না নাকি? আজ 4 দিন যে খাইনি। খাওনি তো করবো কি? রোদ্দুরে বেরিয়ে বেরিয়ে জ্বর বাঁধিয়ে বসবে, বললে কানে কথা নাও নাকি তোমরা? ছিচটির কাজ করবে তবে তো ঘাটে যাব, বসে তো নেই। যাও, ওরকম দুষ্টুমি করে না, তোমার ফরমাস মতো কাজ করবার সাধ্যই আমার নেই, যা। অপু মায়ের আঁচল আরও জোর করিয়া মুঠা পাকাইয়া ধরিয়া বলিল, কখনো তোমায় কাজ করতে দেব না, রোজই তো কাজ করো, একদিন বুঝি বাদ যাবে না? এক্ষুনি ঘাটে যাও। না, আমি শুনবো না। করো দেখি কাজ কেমন করে করবে। সর্বজয়া পুত্রর দিকে চাহিয়া বলিল, ওরকম দুষ্টুমি করো না। ছি, এই তো হয়ে গেল বলে, আর একটুখানি সবুর করো, ঘাটে যাব, ছুটে এসে তোমার ভাতও চড়িয়ে দেব। দুষ্টুমি করে নাকি? ছাড়ো আঁচল, কখানা পলতার বড়া ভাজা খাবি বল দেখি। ঘণ্টাখানিক পরে অপু মহা উৎসাহের সহিত খাইতে বসিল। গ্লাস তুলিয়া সে ঢক ঢক করিয়া অর্ধেকখানি খালি করিয়া ফেলিল। পরে আরও 2-1 গ্রাস খাইয়া কিছু ভাত পাতের নিচে ছড়াইয়া বাকি জলটুকু শেষ করিয়া হাত তুলিয়া বসিল। কই রে, খাচ্ছিস কই? এতক্ষণ তো ভাত ভাত করে হাঁপাচ্ছিলে। পলতার বড়া ওই তো, সবই তো ফেলে রাখলি, খেলি কি তবে? সর্বজয়া এক বাটি দুধ ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল। দেখি হাঁ করো, তোমার কপালখানা মন্ডা না মিঠাই না, দুটো ভাত আর ভাত। তা ছেলের দশা দেখলে হয়ে আসে, রোজ ভাত খেতে বসে কাঁচু মাচু, বাঁচবে কি খেয়ে? বাঁচতে কি এসেছ? আমায় জ্বালাতে এসেছ বই তো না। ওরকম মুখ ঘুরিও না, ছি। হাঁ করো লক্ষ্মী। দেখি এই দলাটা, এই তো হয়ে গেল। আবার ওবেলা টুনুদের বাড়িতে ভাসান হবে, তুই জানিস নে বুঝি? শিগগির খেয়ে নিয়ে চলো, আমরা সব। দুর্গা বাড়ি ঢুকিল। কোথা হইতে ঘুরিয়া আসিতেছে, 1 পা ধুলা, কপালের সামনে একগাছা চুল সোজা হইয়া প্রায় 4 আঙুল উঁচু হইয়া আছে। সে সবসময় আপন মনে ঘুরিতেছে। পাড়ার সমবয়সী ছেলেমেয়েদের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই। কোথায় কোন ঝোপে বইচি পাকিল, কাদের বাগানে কোন গাছটায় আমের গুটি বাঁধিয়াছে, কোন বাঁশতলার শেয়াকুল খাইতে মিষ্টি, এইসব তাহার নখদর্পণে। পথে চলিতে চলিতে সে সর্বদা পথের 2 পাশে সতর্ক দৃষ্টিতে চাহিয়া দেখিতে দেখিতে চলিয়াছে, কোথাও কাঁচ পোকা বসিয়াছে কিনা। যদি কোথাও কণ্টিকারি গাছের পাকা ফল দেখিতে পাইল, তৎক্ষণাৎ খেলাঘরের বেগুন করিবার জন্য তাহা তুলিতে বসিয়া যাইবে। হয়তো পথে কোথাও বসিয়া
সে নানা রকম খাবড়া লইয়া ছুঁড়িয়া পরীক্ষা করিয়া দেখিতেছে গঙ্গা যমুনা খেলার জন্য কোনখানায় ভালো তাক হয়। পরীক্ষায় যেখানে ভালো প্রমাণ হইবে সেখানা সযত্নে আঁচলে বাঁধিয়া লইবে। সর্বদাই সে পুতুলের বাক্স আর খেলার সরঞ্জাম লইয়া মহাব্যস্ত। সে ঢুকিয়া অপরাধীর দৃষ্টিতে মায়ের দিকে চাহিল। সর্বজয়া বলিল, এলে, এসো, ভাত তৈরি, খেয়ে আমায় উদ্ধার করো, তারপর আবার কোন দিকে বেরুতে হবে বেরো। বৈশাখ মাসের দিন সকলের মেয়ে দেখোকে সেঁজুতি করছে, শিব পুজো করছে, আর এত বড় ধাড়ি মেয়ে দিনরাত কেবল টোটো আর টোটো। সেই সকাল হতে না হতে বেরিয়েছে, আর এখন এই দুপুরবেলা ঘুরে এসেছে। মাথাটা ছিঁড়ি দেখো না, না একটু তেল দেওয়া, না একটু চিরুনি ছোঁয়ানো। কে বলবে বামুনের মেয়ে? ঠিক যেন দুলে কি বাগদিদের কেউ। বিয়েও হবে ওই দুলে বাগদিদের বাড়িতে। আঁচলে ওগুলো কি ধন দৌলত বাঁধা, খোল দেখি। দুর্গা ভয়ে ভয়ে আঁচলের খুঁট খুলিতে খুলিতে কহিল, ওই রায় কাকাদের বাড়ির সামনে কালকা শুনতে গাছে। পরে ঠকিলিয়া কহিল, এই অনেক বেনে বউ, তাই। বেনে বউয়ের কথায় হৃদয় গলে না, এমন পাষাণজীব জগতে অনেক আছে। সর্বজয়া তেলে বেগুনে জ্বলিয়া বলিল, তোর বেনে বউয়ের নিকুচি করেছে, যত ছাই আর ভস্য রাত দিন বেঁধে নিয়ে ঘুরছেন। আজ টান মেরে তোমার পুতুলের বাক্স ওই বাঁশতলার ডোবায় যদি না ফেলে দিই তবে। সর্বজয়ার কথা শেষ হইবার পূর্বেই একটি ব্যাপার ঘটিল। আগে আগে মুখুজ্জেদের বাড়ির সেজ ঠাকুরন, পেছনে পেছনে তাহার মেয়ে টুনু ও দয়রের ছেলে সতু, তাহাদের পিছনে আরও 4-5টি ছেলে মেয়ে সম্মুখ দরজা দিয়া বাড়ি ঢুকিল। সেজ ঠাকুরন কোনো দিকে না চাহিয়া, বাড়ির কাহারো সহিত আলাপ না করিয়া সোজা হনহন করিয়া ভিতরের দিকে রোয়াকে উঠিলেন। নিজের ছেলের দিকে ফিরিয়া বলিলেন, কই নিয়ে আয়, বের কর পুতুলের বাক্স দেখি। এবাড়ির কেহ কোনো কথা বলিবার পূর্বেই টনু ও সতু দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর একজোড়া পুঁতির মালা বাহির করিয়া বলিল, এই দেখো মা, আমার এই মালাটা সেদিন যে সেই খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে। সতু বাক্সের এক কোণ সন্ধান করিয়া গোটাকত কামের গুটি বাহির করিয়া বলিল, এই দেখো জেঠিমা, আমাদের সোনামুখী গাছের আম পেড়ে এনেছে। ব্যাপারটা এত হঠাৎ করিয়া হইয়া গেল, বা ইহাদের গতিবিধি এবারই সকলের কাছেই এত রহস্যময় মনে হইল যে কাহার মুখেও কোনো কথা বাহির হইল না। এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিতে পাইয়া বলিল, কি হয়েছে খুড়িমা, হয়েছেটা কি? পরে সে রান্নাঘরের দাওয়া হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসিল। এই দেখো না কি হয়েছে, কীর্তিখানা দেখো না একবার। তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে এই পুঁতির মালাটা চুরি করে এনেছে। মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান, তারপর সতু গিয়ে বললে যে তোর পুঁতির মালা দুর্গা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম। দেখো একবার কাণ্ড, তোমার তো মেয়ে কম নাকি? চোর, চোরের বেহদ্দ চোর। আর ওই দেখো না, বাগানের আমগুলো গুটি পড়তে দেরি হয় না, চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে। যুগপৎ 2 ছুরির দায়ে আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া খামিতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, এনেছিস মালা ওদের বাড়ি থেকে? দুর্গা কথার উত্তর দিতে না দিতে সেজ বউ বলিলেন, না আনলে কি আর মিথ্যে কথা বলছি নাকি? বলি এই আম কটা দেখো না, সোনামুখী আম চেনো নাকি এও মিথ্যে কথা? সর্বজয়া অপ্রদীপ হইয়া বলিল, না না সেজ খুড়ি, আপনি মিছে কথা বলেননি, আমি ওকে জিজ্ঞেস করছি। সেজ ঠাকুরন হাত নাড়িয়া ঝাঁঝের সহিত বলিল, জিজ্ঞেস করো আর যা করো বাপু, ও মেয়ে সোজা মেয়ে হবে না, আমি বলে দিচ্ছি। এই বয়সে যখন চুরি বিদ্যে ধরেছে তখন পরে যে কি হবে সে টেরই পাবে। চল রে সতু, নে আমের গুটিগুলো বেঁধে নে। বাগানের আমগুলো লক্ষ্মীচারা ছুরির জ্বালায় যদি চোখে দেখবার জো আছে। টুনু, মালা নিয়েছিস তো? সর্বজয়ার কি জানি কেমন একটু রাগ হইল। ঝগড়াতে এসে কিন্তু পিছু হটিবার পাত্র নয়। বলিল, পুঁতির মালার কথা জানি নে সেজ খুড়ি, কিন্তু আমের গুটিগুলো সেগুলো পেরেছে কি তলা থেকে কুড়িয়ে এনেছে তার গায়ে তো নাম লেখা নেই সেজ খুড়ি। ছেলে মানুষ ধরো যদি এনেই থাকে। সেজ ঠাকুরন অগ্নিমূর্তি হইয়া বলিলেন, বলি কথাগুলো তো বেশ কেটে কেটে বলছো। বলি আমের গুটিতে নাম লেখা না হয় নেই,
তোমাদের কোন বাগান থেকে এগুলো এসেছে তা বলতে পারো? বলি, টাকাগুলোতেও তো নাম লেখা ছিল না, তা তো হাত পেতে নিতে পেরেছিলে। আজ 1 বছরের ওপর হয়ে গেল, আজ দেব কাল দেব, আসবো এখনো বেলা, টাকা দিয়ে দিও। ও আমি আর রাখতে পারবো না, টাকা জোগাড় করে রেখো, এই আমি বলে গেলাম। দলবল সহ সেজ ঠাকুরন দরজার বাহির হইয়া গেলেন। সর্বজয়া শুনিতে পাইল, পথে কাহার উত্তরে তিনি বেশ উচ্চ কণ্ঠেই বলিতেছেন, ওই এবারই ছুরিটা টুনুর বাক্স থেকে এই পুঁতির মালা ছড়া চুরি করে নিয়ে গিয়ে করেছে কি, নিজের বাক্সে লুকিয়ে রেখেছে। আর দেখো না এই আমগুলো, পাশেই বাগান, যত ইচ্ছে পারলেই হলো। তাই বলতে গেলাম, তা আমায় এবার কেটে কেটে বলছে, তাই এনেছে ছেলে মানুষ, ওরকম যদি এনেই থাকে, ওতে কি তোমার নাম লেখা আছে নাকি? মাই কি কম চোর নাকি? মেয়ে শিখে কি আর অমনি হয়েছে? বাড়ি শুধু সব কটা চোর। অপমানে দুঃখে সর্বজয়ের চোখে জল আসিল। সে ফিরিয়া দুর্গার রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া ডাল ভাত মাখা হাতেই দুত্তার করিয়া তাহার পিঠে কিলের ওপর কিল, চরের ওপর চর মারিতে মারিতে বলিতে লাগিল, আপদবালাই একটা কোথা থেকে এসে জুটেছে, মোলে আপদ চুকে যায়, মরেও না যে বাঁচি, হাড় জুড়োয়। বেরো বাড়ি থেকে, দূর হয়ে যা, যা এক্ষুনি বেরো। দুর্গা মার খাইতে খাইতে ভয়ে খিড়কি তত্তিয়া ছুটিয়া বাহির হইয়া গেল। তাহার ছেঁড়া রুক্ষ চুলের গোছা 2-1 কাছা সর্বজয়ের হাতে থাকিয়া গেল। অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল। দিদি পুঁতির মালা চুরি করিয়া আনিয়াছিল কিনা সে জানে না। পুঁতির মালাটা সে ইহার আগে কোনোদিন দেখে নাই, কিন্তু আমের গুটিগুলো যে চুরির জিনিস নয় তাহা সে জানে। কাল বৈকালে দিদি তাকে সঙ্গে করিয়া টনুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল, এবং সোনামুখীর তলায় আম কটা পড়িয়াছিল, দিদি কুড়াইয়া লইল। সে জানে দিদি কাল হইতে অনেকবার বলিয়াছে, ও অপু, এবার সেই আমের গুটিগুলো জারাবো, কেমন তো? কিন্তু মা অসুবিধাজনকভাবে বাড়ি উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কার্যে পরিণত করা সম্ভব হয় নাই। দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলো এভাবে লইয়া গেল, তাহার উপর আবার দিদি এইরূপে মারও খাইল। দিদির চুল ছিঁড়িয়া দেওয়ায় মায়ের উপর তাহার অত্যন্ত রাগ হইল। যখন তাহার দিদির মাথার সামনে রুক্ষ চুলের একগোছা খাড়া হইয়া বাতাসে উড়ে, তখনই কি জানি কেন দিদির উপর অত্যন্ত মমতা হয়। কেমন যেন মনে হয় দিদির কেহ কোথাও নাই, সে যেন একা কোথা হইতে আসিয়াছে, উহার সাথী কেহ এখানে নাই। কেবলই মনে হয় কেমন করিয়া দিদির সকল দুঃখ ঘুচাইয়া দিবে, সকল অভাব পূরণ করিবে। তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না। খাওয়ার পর অপু মায়ের ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল, কিন্তু তাহার মন কেবলই বাহিরে ছুটিয়া যাইতেছিল। বেলা একটু পড়িলে সে টুনুদের বাড়ি, পডলিদের বাড়ি, ন্যাড়াদের বাড়ি, একে একে সকলের বাড়ি খুঁজিল। দিদি কোথাও নাই। রাজকৃষ্ট পালিতে স্ত্রী ঘাট হইতে জল লইয়া আসিতেছিল। তাহাকে জিজ্ঞাসা করিল, জেঠিমা, আমার দিদিকে দেখেছ? সে আজ ভাত খায়নি, কিচ্ছু খায়নি, মাছ তাকে বড্ড মেরেছে, মার খেয়ে কোথায় পালিয়েছে, তুমি দেখেছ জেঠিমা? বাড়ির পাশের পথ দিয়া যাইতে যাইতে ভাবিল, বাঁশ বাগানে সে যদি বসিয়া থাকে। সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া দেখিল। সে খিড়কি দরজা দিয়া বাড়ি ঢুকিয়া দেখিল বাড়িতে কেহ নাই। তাহার মা বোধহয় ঘাটে কি অন্য কোথাও গিয়াছে। বাড়িতে বৈকালের ছায়া পড়িয়া আসিয়াছে। সম্মুখের দরজার কাছে যে বাঁশঝাড় ঝুঁকিয়া পড়িয়াছে, তাহার একগাছা ঝুলিয়া পড়া শুকনো কঞ্চিতে তাহার পরিচিত সেই লেজ ছোলা হলদে পাখিটা আসিয়া বসিয়াছে। রোজই সন্ধ্যার কিছু পূর্বে সে কোথা হইতে আসিয়া এই বাঁশঝাড়ের ওই কঞ্চিখানার উপর বসে, রোজ। আরও কত কি পাখি চারিদিকের বনে কিচমিচ করিতেছে। নীলমণি রায়দের পোড়া ভিটা গাছপালার ঘন ছায়ায় ভরিয়া গিয়াছে। অপু রোয়াকে দাঁড়াইয়া দূরের সেই অশ্বত্থ গাছটার মাথার দিকটায় চাহিয়া দেখিল। একটু একটু রাঙা রোদ গাছের মাথায় এখনো মাখানো। মগডালে একটা সাদা মতো কি ঝুলিতেছে, হয় বক, নয় কাহারও ঘুড়ি ছিড়িয়া আটকাইয়া ঝুলিতেছে। সমস্ত আকাশ জুড়িয়া যেন ছায়া আর অন্ধকার নামিয়া আসিতেছে। চারিদিক নির্জন, কেহ কোনো দিকে নাই।
নীলমণি রায়ের পোড়া ভিটায় কচুঝাড়ের কালো ঘন সবুজ নতুন পাতা চকচক করিতেছে। তাহার মন হু হু করিয়া উঠিল। কতক্ষণ হইল সেই গিয়াছে, বাড়ি আসে নাই। কোথায় গেল দিদি? ভুবন মুখুজ্জেদের বাড়ির ছেলেমেয়েরা মিলিয়া উঠোনে ছুটোছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে। রানু তাহাকে দেখিয়া ছুটিয়া আসিল। ভাই, অপু এসেছে, ও আমাদের দিকে হবে, আয় রে অপু। অপু তাহার হাত ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিল, আমি খেলব না রানুদি, তুমি দিদিকে দেখেছ? রানু জিজ্ঞাসা করিল, দুক্কা? না, কই তাকে তো দেখিনি। বকুলতলায় নেই তো? বকুলতলার কথা তাহার মনেই হয় নাই। সেখানে দুর্গা প্রায় থাকে বটে। ভুবন মুখুজ্জের বাড়ি হইতে সে বকুলতলায় গেল। সন্ধ্যা হইয়া আসিতেছে। বকুল গাছটা অনেক দূর পর্যন্ত জুড়িয়া ডালপালা ছড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়াইয়া আছে। তলাটা অন্ধকার, কেহ কোথাও নাই। যদি কোনো দিকে গাছপালার আড়ালে বসিয়া থাকে, সে ডাক দিল, দিদি, ও দিদি, দিদি। অন্ধকার গাছটায় কেবল কতগুলো বক পাখা ঝটফট করিতেছে মাত্র। অপু ভয়ে ভয়ে ওপরের দিকে চাহিল। বকুলতলা হইতে একটু দূরে ডোবার ধারে একটা খেজুর গাছ আছে। এখন ডাঁসা খেজুরের সময়। সেখানে তাহার দিদি মাঝে মাঝে থাকে বটে, কিন্তু অন্ধকার হইয়া গিয়াছে। ডোবার দুই ধারে বাঁশ বন। সেখানে যাইয়া দেখিতে তাহার সাহস হইল না। বকুল গাছের গুড়ির কাছে সরিয়া গিয়া সে দু একবার চিৎকার করিয়া ডাকিল। ভাটশেওড়া বনে কি জন্তু তাহার গলা সাড়া পাইয়া খসখস শব্দ করিয়া ডোবার দিকে পালাইল। বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ সে থমকিয়া দাঁড়াইল। সামনে সেই গাব গাছটা। একা সন্ধ্যার পর এই গাব গাছের তলার পথ দিয়ে যাওয়া, সর্বনাশ! গায়ে কাঁটা দিয়ে ওঠে। কেন যে তাহার এই গাছটার নিচে দিয়ে যাইতে ভয় করে তাহা সে নিজেও জানে না। কোনো কারণ নাই, এমনিই ভয় করে। এবং কারণ কিছু নাই বলিয়া ভয় অত্যন্ত বেশি করে। এত দেরি পর্যন্ত সে কোনো দিন বাড়ির বাহিরে থাকে নাই। আজ কিন্তু তাহার সে খেয়াল হইল না। মন ব্যস্ত ও অন্যমনস্ক না থাকিলে সে কখনোই এ পথে আসিত না। অপু খানিক্ষণ অন্ধকার গাবতলাটার দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিয়া ফিরিল। তাহাদের বাড়ি যাইবার আরও একটি পথ আছে। একটুখানি ঘুরিয়া পটলিদের বাড়ির উঠোন দিয়ে গেলে গাবতলার এই অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায়। পটলির ঠাকুরমা সন্ধ্যার সময় বাড়ির রোয়াকে ছেলেবেলেদের লইয়া হাওয়ায় বসিয়া গল্প করিতেছেন। পটলির মা রান্নাঘরে রাঁধিতেছেন। উঠোনের মাচাতলায় বিধু ছেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করিতেছে। অপু বলিল, দিদিকে খুঁজতে গেছিলাম ঠাকমা, বকুলতলা থেকে আসতে আসতে। ঠাকুরমা বলিলেন, দুগ্গা এই তো বাড়ি গেল, এই কতক্ষণ যাচ্ছে, ছুটে যা দেখি, বোধহয় এখনো বাড়ি পৌঁছয়নি। সে এক দৌড়ে বাড়ির দিকে ছুটিল। পেছন হইতে পটলির বোন রাজি চেঁচাইয়া বলিল, কাল সকালে আসিস অপু, আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি, ঢেকিশালের পিছনে নিমতলায়, দুগ্গাকেও বলিস। তাহাদের বাড়ির কাছে পৌঁছিয়া হঠাৎ সে থমকিয়া দাঁড়াইয়া গেল। দুর্গা আর্তস্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়াইয়া বাহির হইতেছে। পিছনে পিছনে তাহার মা কি একটা হাতে মারিতে মারিতে তাড়া করিয়া ছুটিয়া আসিতেছে। দুর্গা গাবতলার পথ দিয়া ছুটিয়া পলাইল। মা দরজা হইতে ধাবমান মেয়ের পিছনে চেঁচাইয়া বলিল, যাও, বেরো, একেবারে জন্মের মতো যাও, আর কখনো যেন বাড়িতে ঢুকতে না হয়। বালাই আপদ চুকে যাক, একেবারে ছাতিমতলায় দিয়ে আসি। ছাতিমতলায় গ্রামের শ্মশান। অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ও ভারী হইয়া গেল। তাহার মা সবেমাত্র ভিতরের বাড়িতে ঢুকিয়া মাটির প্রদীপটা রোয়াকে ধার হইতে উঠাইয়া লইতেছে। সে পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকিতেই তাহার মা তাহার দিকে চাহিয়া বলিল, তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি? মোটে তো আজ ভাত খেয়েছ? তাহার মনে নানা প্রশ্ন জাগিতেছিল। দিদি আবার মার খাইল কেন? সে তখন ছিল কোথায়? দুপুরবেলা দিদি খাইল কি?
সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে? কিন্তু ভয়ে কোনো কথা না বলিয়া সে কলের পুতুলের মতো মায়ের কথা মতো কাজ করিয়া ঘরের মধ্যে ঢুকিল। পরে ভয়ে ভয়ে প্রদীপ উস্কাইয়া নিজের ছোট বইপত্তরের দপ্তরটি বাহির করিয়া পড়িতে বসিল। সে পরে মোটে তৃতীয় ভাগ, কিন্তু তাহার দপ্তরে দুখানা মোটা মোটা ভারী ইংরাজি কি যেন বই, কবিরাজি ঔষধের তালিকা, একখানা পাতাছেড়া দাশুরায়ের পাঁচালি, একখানা 1303 সালের পুরাতন পাঁজি প্রভৃতি আছে। সে নানা স্থান হইতে চাহিয়া এগুলি জোগাড় করিয়াছে, এবং এগুলি না পড়িতে পারিলেও রোজ একবার করিয়া খুলিয়া দেখে। খানিক্ষণ দেওয়ালের দিকে চাহিয়া সে কি ভাবিল, পরে আর একবার প্রদীপ উস্কাইয়া দিয়া পাতাছেড়া দাশুরামের পাঁচালিখানি খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছে। এমন সময় সর্বজয়া এক বাটি দুধ হাতে করিয়া ঢুকিয়া বলিল, এসো খেয়ে নাও দিকি। অপু দ্বিরুক্তি না করিয়া বাটি উঠাইয়া দুধে চুমুক দিয়া খাইতে লাগিল। অন্যদিন হইলে এত সহজে দুধ খাইতে রাজি করানো খুবই কঠিন হইত। একটুখানি মাত্র খাইয়া সে বাটি মুখ হইতে নামাইল। সর্বজয়া বলিল, ও কি, নাও সবটা খেয়ে ফেলো, ওইটুকু দুধ ফেললে বাঁচবে কি খেয়ে? অপু বিনা প্রতিবাদে দুধের বাটি পুনরায় মুখে উঠাইল। সর্বজয়া দেখিল সে মুখে বাটি ধরিয়া রহিয়াছে, কিন্তু চুমুক দিতেছে না। তাহার বাটি শুদ্ধ হাতটা কাঁপিতেছে। পরে অনেকক্ষণ মুখে ধরিয়া রাখিয়া হঠাৎ বাটি নামাইয়া সে মায়ের দিকে চাহিয়া ভয়ে কাঁদিয়া উঠিল। সর্বজয়া আশ্চর্য হইয়া বলিল, কি হলো রে, কি হয়েছে, জিভ কামড়ে ফেলেছিস? অপু মায়ের কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে ভয়ের বাঁধ না মানিয়া ডোকরাইয়া কাঁদিয়া উঠিয়া বলিল, দিদির জন্য মন কেমন করছে। সর্বজয়া অল্পক্ষণ মাত্র চুপ করিয়া বসিয়া পরে সরিয়া আসিয়া ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে শান্ত সুরে বলিতে লাগিল, আচ্ছা কেঁদো না, অমন করে কেঁদো না। ওই পডলিদের কি ন্যাড়াদের বাড়ি বসে আছে, যাবে আর কোথায় অন্ধকারে? কম দুষ্টু মেয়ে নাকি? সেই দুপুরবেলা বেরুলো, সমস্ত দিনের মধ্যে আর চুলের টিকি দেখা গেল না, না খাওয়া না দাওয়া। কোথায় ওপাড়ার পালিতদের বাগানে বসেছিল, সেখানে কাঁচা আম আর জামরুল খেয়েছে। এক্ষুনি ডাকতে পাঠাচ্ছি, কেঁদো না অমন করে, আবার জ্বর আসবে, ছি। পরে সে আঁচল দিয়া ছেলের চোখে জল মুছাইয়া দিয়া বাকি দুধটুকু খাওয়াইবার জন্য বাটি তাহার মুখে তুলিয়া ধরিল। হাঁ করো দেখি, লক্ষ্মী সোনা, উনি এলেই ডেকে আনবেন। একেবারে পাগল, কোত্থেকে এসে পাগলটা জন্মেছে। নাও আর এক চুমুক নাও, হ্যাঁ নাও। রাত অনেক হইয়াছে। উত্তরের ঘরের তক্তপোষে অপু ও দুর্গা শুইয়া আছে। অপুর পাশে তাহার মায়ের শুইবার জায়গা খালি আছে, কারণ মা এখনো রান্নাঘরের কাজ সারিয়া আসে নাই। তাহার বাবা আহারদি সারিয়া পাশের ঘরে বসিয়া তামাক খাইতেছেন। বাবা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছেন। বাড়ি আসিয়া পর্যন্ত দুর্গা কাহার সহিত কোনো কথা বলে নাই। খাওয়া দাওয়া সারিয়া আসিয়া চুপ করিয়া শুইয়াছে। অপু দুর্গার গায়ে হাত দিয়া জিজ্ঞাসা করিল, দিদি, মা কি দিয়ে মেরেছিল রে সন্ধেবেলা? তোর চুল ছিঁড়ে দিয়েছে। দুর্গার মুখে কোনো কথা নাই। সে পুনরায় জিজ্ঞাসা করিল, আমার ওপর রাগ করেছিস দিদি? আমি তো কিছু করিনি বল। দুর্গা আস্তে আস্তে বলিল, না বই কি, তবে সতু কি করে টের পেলে যে পুঁতির মালা আমার বাক্সে আছে? অপু প্রতিবাদের উত্তেজনায় উঠিয়া বসিল। না, আমি সত্যি তোর গা ছুঁয়ে বলছি দিদি, আমি তো দেখাইনি, আমি জানিনি যে তোর বাক্সে আছে। কাল সতু বিকেলবেলা এসেছিল, ও সেই বড় রাঙা ভাঁটাটা নিয়ে আমরা খেলছিলাম। তারপর বুঝলি দিদি, সতু তোর পুতুলের বাক্স খুলে কি যেন দেখছিল। আমি বললাম, ভাই তুমি আমার দিদির বাক্সে হাত দিও না, দিদি আমাকে বকে। সে এই সময় দেখেছে। পরে সে দুর্গার গায়ে হাত বুলাইয়া বলিল, খুব লেগেছে রে দিদি, কোথায় মেরেছে মা? দুর্গা বলিল, আমার কানের পাশে মা একখানা চা বাড়ি মেরেছে না, রক্ত বেরিয়েছিল, এখনো কনকন করছে। দেখ, হাত দিয়ে দেখ, এইখানে। তাই তো রে, কেটে গিয়েছে যে। একটু পিদিমের তেল লাগিয়ে দেব দিদি? না থাকবে, কাল পালিতের বাগানে বিকেলবেলা যাব, বুঝলি। কামরাঙা যা পেকেছে না, এই
এত বড় বড়। কাউকে যেন বলিস নে, তুই আর আমি চুপি চুপি যাব। আমি আজ দুপুরবেলা দুটো পেরে খেয়েছি, মিষ্টি যেন গুড়। এদিনের ব্যাপারটা এই রূপে ঘটিল। অপু বাবার আদেশে তালপাতে 7খানা কখ হাতে লেখা শেষ করিয়া কি করা যায় ভাবিতে ভাবিতে বাড়ির মধ্যে দিদিকে খুঁজিতে গেল। দুর্গা মায়ের ভয়ে সকালে নাহি আসিয়া ভেতরের উঠানে পেঁপেতলায় পুণ্যি পুকুরের ব্রত করিতেছে। উঠানে ছোট্ট চৌকোনা গর্ত কাটিয়া তাহার চারিধারে ছোলা মটর ছড়াইয়া দিয়াছিল। ভিজে মাটিতে সেগুলির অঙ্কুর বাহির হইয়াছে। চারিদিকে কলার ছোট বকমুতিয়া ধারে পিটুলি গোলার আলপনা দিতেছে। পদ্মলতা, পাখি, ধানের শীষ, নতুন ওঠা সূর্য। দুর্গা বলিল, দাঁড়া, এই মন্তরটা বলে নিয়ে চল এক জায়গায় যাব। কোথায় রে দিদি? চল না, নিয়ে যাব এখন, তখন দেখিস। পরে আনুষঙ্গিক বিধি অনুষ্ঠান সাঙ্গ করিয়া সে এক নিঃশ্বাসে আবৃত্তি করিতে লাগিল। পুণ্যি পুকুর পুষ্পমালা কে পূজেরে দুপুরবেলা, আমি সতী লীলাবতী ভাইয়ের বোন ভাগ্যবতী। অপু দাঁড়াইয়া শুনিতেছিল। ভেতরূপের ভঙ্গিতে হাসিয়া বলিল, ইহ। দুর্গা ছড়া থামাইয়া ঈষৎ লজ্জা মিশানো হাসির সঙ্গে বলিল, তুই ওরকম করছিস কেন? যা এখান থেকে, তোর এখানে কি, যা। অপু হাসিয়া চলিয়া গেল। যাইতে যাইতে আবৃত্তি করিতে লাগিল, আমি সতী লীলাবতী ভাই বোন ভাগ্যবতী, ভাই বোন ভাগ্যবতী। দুর্গা বলিল, তোমার বড় ইয়ে হয়েছে না, মাকে বলে তোমার ভ্যাংচানো বের করে দেব। ব্রত অনুষ্ঠান শেষ করিয়া দুর্গা বলিল, চল, গড়ের পুকুরে অনেক পান ফল হয়ে আছে, ভোদার মা বলছিল, চল নিয়ে আসি। গ্রামের একেবারে উত্তরাংশে চারিধারে বাঁশবন ও আগাছা এবং প্রাচীন আম কাঁঠালের বাগানের ভিতর দিয়া পথ। লোকালয় হইতে অনেক দূরে গভীর বন যেখানে শেষ হইয়াছে, সেখানে মাঠের ধারে মজা পুকুরটা। কোনকালে গ্রামের আদিবাসিন্দা মজুমদারদের বাড়ির চতুর্দিকে যে গড়খাই ছিল, তাহার অন্য অংশ এখন ভরাট হইয়া গিয়াছে। কেবল এই খানাটিতেই 12 মাস জল থাকে। ইহার নাম গড়ের পুকুর। মজুমদারদের বাড়ির কোনো চিহ্ন এখন আর নাই। সেখানে পৌঁছিয়া তারা দেখিল, পুকুরে পান ফল অনেক আছে বটে, কিন্তু কিনারার ধারে বিশেষ কিছু নাই, সবই জল হইতে দূরে। দুর্গা বলিল, অপু, একটা বাঁশের কঞ্চি দেখ তো খুঁজে, তাই দিয়ে টেনে আনব। পরে সে পুকুর ধারে ঝোপে শেওড়া গাছ হইতে পাকা শেওড়ার ফল তুলিয়া খাইতে লাগিল। অপু বনের মধ্যে কঞ্চি খুঁচিতে খুঁচিতে দেখিতে পাইয়া বলিল, ও দিদি, ও ফল খাসনি? দূর, আর শেওড়ার ফল কেউ খায় নাকি রে, ও তো পাখিতে খায়। দুর্গা পাকা ফল টিপিয়া বীজ বাহির করিতে করিতে বলিল, আয় দিকি, দেখ দিকি খেয়ে, মিষ্টি যেন গুড়। কে বলেছে খায় না? আমি তো কত খেয়েছি। অপু কঞ্চি কুড়ানো রাখিয়া দিদির কাছে আসিয়া বলিল, খেলে যে বলে পাগল হয়, আমায় একটা দে দেখি দিদি। পরে সে খাইয়া মুখ একটু কাঁচুমাচু করিয়া বলিল, একটু একটু তেঁতো যে দিদি। তা একটু তেঁতো থাকবে না? তা থাক, কেমন মিষ্টি বল দেখি। কথা শেষ করিয়া দুর্গা খুব খুশির সহিত গোটা কয়েক পাকা ফল মুখের মধ্যে পুরিল। জন্মিয়া পর্যন্ত ইহারা কোনো ভালো জিনিস খাইতে পায় নাই, অথচ পৃথিবীতে ইহারা নূতন আসিয়াছে। জিহ্বা ইহাদের নূতন, তাহা পৃথিবীর নানা রস, বিশেষত মিষ্টি রস আস্বাদ করিবার জন্য লালায়িত। সন্দেশ মিঠাই কিনিয়া সে পরিতৃপ্তি লাভ করিবার সুযোগ ইহাদের ঘটে নাই। বিশ্বের অনন্ত সম্পদের মধ্যে তুচ্ছ বনগাছ হইতে মিষ্ট রস আহরণরত এইসব লুব্ধ দরিদ্র ঘরের বালক বালিকাদের জন্য তাই করুণাময়ী বনদেবীরা বনের তুচ্ছ ফলমূল মিষ্টি মধুতে ভরাইয়া রাখেন। খানিকটা পরে দুর্গা পুকুরের জলে একটু নামিয়া বলিল, কত নাল ফুটে রয়েছে অপু, দাঁড়া তুলছি। জলে আরো নামিয়া সে 2টা ফুলের লতা ধরিয়া টানিল। ডাঙায় চড়িয়া বলিল, ধর অপু।
অপু বলিল, পান ফল তো খুব জলে, ওখানে কি করে যাবি দিদি? দুর্গা একটা কঞ্চি দিয়া দূর জলের পান ফলের গাছগুলোকে টানিবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। বলিল, বড্ড গড়ানো পুকুর রে, গড়িয়ে যাচ্ছি ডুব জলে, নাগাল পাই কি করে? তুই একটা কাজ কর দেখি, আমার পিছনে এসে আমায় পিছন থেকে টেনে ধরে রাখ, আমি কঞ্চি দিয়ে পান ফলের ওই ঝাঁকা টেনে আনি। বনের মধ্যে হলদে কি একটা পাখি ময়না কাটার গাছের ডালের আগায় বসিয়া পাখানা চাইয়া ভারী চমৎকার শীষ দিতেছিল। অপু চাহিয়া দেখিয়া বলিল, কি পাখি রে দিদি? আহ, পাখিটা কি থাক এখন, ধর দেখি বেশ করে আঁচলটা টেনে, গড়িয়ে যাব জোর করে। অপু পিছন হইতে আঁচল টানিয়া ধরিল। দুর্গা পায়ে পায়ে নামিয়া যত দূর যায় কঞ্চি আগাইয়া দিল। কাপড় চোপড় ভিজিয়া গেল, তবু নাগাল আসে না। আরো একটু নামিয়া আঙুলের আগায় মাত্র কঞ্চিখানাকে ধরিয়া টানিবার চেষ্টা করিল। অপু টানিয়া ধরিয়া থাকিতে থাকিতে শক্তিতে আর কুলাইতেছে না দেখিয়া পিছন হইতে হাসিয়া উঠিল। হাসির সঙ্গে আঁচল ঢিলে হওয়াতে দুর্গা জলের দিকে ঝুঁকিয়া পড়িল, কিন্তু তখনই সামলাইয়া হাসিয়া বলিল, ধুর, তুই যদি কোনো কাজের ছেলে হোস, ধর ফের। অতি কষ্টে একটা পান ফলের ঝাঁক কাছে আসিল। দুর্গা কৌতূহলের সহিত দেখিতে লাগিল কতগুলো পানি ফল ধরিয়াছে। পরে ডাঙায় ছুড়িয়া দিয়া বলিল, বড্ড কচি, এখনো দুধ হয়নি এর মধ্যে, আর একবার ধত্ত। অপু আবার পিছন হইতে টানিয়া রহিল। খানিকটা থাকিবার পর সে দিদির দিকে ঝুঁকিবার সঙ্গে সঙ্গে টানের চোটে আবার দু এক পা জলের দিকে আগাইয়া আসিতে লাগিল। পরে কাপড় ভিজিয়া যায় দেখিয়া হি হি করে হাসিয়া উঠিল। দুর্গা বলিল, দূর। ভাই বোনের কলহাস্যে খানিক্ষণ ধরিয়া পুকুর প্রান্তে নির্জন বাঁশবাগান মুখরিত হইয়া রহিল। দুর্গা বলিল, এতটুকু যদি জোর থাকে তোর গায়ে, গাবের ঢেঁকি কোথাকার। খানিকটা পরে দুর্গা জলে নামিয়া আর একবার চেষ্টা করিয়া দেখিতেছে অপু ডাঙায় দাঁড়াইয়া আছে। এমন সময় অপু পাশের একটা শেওড়া গাছের দিকে আঙুল দেখাইয়া চেঁচাইয়া বলিল, দিদি দেখ কি এখানে। পরে সে ছুটিয়া গিয়া মাটি খুঁড়িয়া কি তুলিতে লাগিল। দুর্গা জল হইতে জিজ্ঞাসা করিল, কি রে? পরে সেও উঠিয়া ভাইয়ের কাছে আসিল। অপু ততক্ষণে মাটি খুঁড়িয়া কি একটা বাহির করিয়া কোঁচার কাপড় দিয়া মাটি মুছিয়া সাপ করিতেছে। হাতে করিয়া আহ্লাদের সহিত দিদিকে দেখাইয়া বলিল, দেখ দিদি, চকচক করছে, কি জিনিস রে? দুর্গা হাতে লইয়া দেখিল, গোলমতো একদিক ছুঁচল পল কাটা কাটা চিকচিকে কি একটা জিনিস। সে খানিক্ষণ আগ্রহের সহিত নানাভাবে উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে লাগিল। হঠাৎ কি ভাবিয়া তাহার রুক্ষ চুলেখেরা মুখ উজ্জ্বল হইয়া উঠিল। সে ভয়ে ভয়ে চারিদিকে চাহিয়া দেখিল কেহ দেখিতেছে কিনা। চুপি চুপি বলিল, অপু, এটা বোধ হয় হিরে, চুপ কর, চেঁচাস নি। পরে সে ভয়ে ভয়ে আরো একবার চারিদিকে চাহিয়া দেখিল। অপু দিদির দিকে অবাক হইয়া চাহিয়া রহিল। হীরক বস্তুটি তাহার অজ্ঞাত নয় বটে, মায়ের মুখে রূপকথার রাজপুত্র ও রাজকন্যার হীরামুক্তার অলঙ্কারের ঘটা সে অনেকবার শুনিয়াছে, কিন্তু হীরা জিনিসটা কিরকম দেখিতে সে সম্বন্ধে তাহার মনে একটা ভুল ধারণা ছিল। তাহার মনে হইত হিরে দেখিতে মাছের ডিমের মতো, হলদে হলদে, তবে নরম নয়, শক্ত। সর্বজয়া বাড়ি ছিল না। পাড়া হইতে আসিয়া দেখিল ছেলে মেয়ে বাড়ির ভিতর দিকে দরজার কাছে দাঁড়াইয়া আছে। কাছে যাইতে দুর্গা চুপি চুপি বলিল, মা, একটা জিনিস কুড়িয়ে পেয়েছি আমরা। ঘরের পুকুরে পান ফল তুলতে গিয়েছিলাম মা, সেখানে জঙ্গলের মধ্যে এইটা পোঁতা ছিল। অপু বলিল, আমি দেখে দিদিকে বললাম মা। দুর্গা আঁচল হইতে জিনিসটা খুলিয়া মায়ের হাতে দিয়া বলিল, দেখো দেখি কি এটা মা। সর্বজয়া উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে লাগিল। দুর্গা চুপি চুপি বলিল, মা, এটা ঠিক হিরে, তাই না? সর্বজয়ারও হীরক সম্বন্ধে ধারণা খুব একটা স্পষ্ট নয়। সে সন্দিগ্ধ সুরে জিজ্ঞাসা করিল, তুই কি করে জানলি এটা হিরে? দুর্গা বলল, মজুমদারেরা বড় লোক ছিল তো মা,
ওদের ভিটের জঙ্গলে কারা নাকি মোহর কুড়িয়ে পেয়েছিল। পিসি গল্প করত। এটা একেবারে পুকুরের ধারে বনের মধ্যে পোঁতা ছিল, রোদ্দুর লেগে চকচক করছিল। এ মা ঠিক হিরে। সর্বজয়া বলিল, আগে উনি আসুন, ওকে দেখাই। দুর্গা বাহির উঠানে আসিয়া আহ্লাদের সহিত ভাইকে বলিল, হিরে যদি হয় তবে দেখিস ভাই, আমরা বড় মানুষ হয়ে যাব। অপু না বুঝিয়া বোকার মতো হি হি করিয়া হাসিল। ছেলে মেয়ে চলিয়া গেলে জিনিসটা বাহির করিয়া সর্বজয়া ভালো করিয়া দেখিতে লাগিল। গোল মতো, ধার কাটা ও পল তোলা, একটা মুখ ছুঁচল, ঠিক সিঁদুর কৌটোর ঢাকনির যেন উপরটা, বেশ চকচকে। সর্বজয়ার মনে হইল যেন অনেক রকম রং সে ইহার মধ্যে দেখিতে পাইতেছে। তবে কাঁচ নয় ইহা ঠিক। এরকম ধরনের কাজ সে আগে দেখিয়াছে বলিয়া তাহার মনে হয় না। হঠাৎ তাহার সমস্ত গাদিয়া যেন কিসের স্রোত বহিয়া গেল। তাহার মনের এক কোণে নানা সন্দেহের বাধা ঠেলিয়া একটা গাঢ় দুরাশা ভয়ে ভয়ে উঁকি মারিল। সত্যিই যদি হিরে হয় তাহলে? হীরক সম্বন্ধে তাহার ধারণাটা ফরস পাথর কিংবা সাপের মাথার মণি জাতীয় ছিল, কাহিনী কথা মাত্র। বাস্তব জগতে বড় একটা দেখা যায় না, আর যদি বা দেখা যায় তবে দুনিয়ার ঐশ্বর্য বোধ হয় এক টুকরো হীরার বদলে পাওয়া যাইতে পারে। খানিকটা পরে একটা পুঁটুলি হাতে হরিহর বাড়ি ঢুকিল। সর্বজয়া বলিল, ওগো শোনো, এদিকে এসো তো, এই দেখো তো এটা কি। হরিহর হাতে লইয়া বলিল, কোথায় পেলে? দুগ্গা গড়ের পুকুরে পান ফল তুলতে গিয়েছিল, কুড়িয়ে পেয়েছে। কি বলো দেখি? হরিহর খানিকটা উল্টাইয়া দেখিয়া বলিল, কাজ না হয় পাথর টাথর হবে, এতটুকু জিনিস ঠিক বুঝতে পাচ্ছি না। সর্বজয়ার মনে একটুখানি ক্ষীণ আশার রেখা দেখা দিল। কাজ হইলে তাহা স্বামী চিনিতে পারিত না। পরে সে চুপি চুপি পাছে স্বামী বিরুদ্ধ যুক্তি দেখায় এই ভয়ে বলিল, হিরে নয় তো? দুগ্গা বলছিল মজুমদারদের বাড়ির গড়ে তো কত লোক কত কিছু কুড়িয়ে পেয়েছে। যদি হিরে হয়? হ্যাঁ, হিরে যদি পথে ঘাটে পাওয়া যেত তবে আর ভাবনা কি ছিল, তুমিও যেমন। তাহার মনে মনে ধারণা হইল ইহা কাঁচ। পরক্ষণেই কিন্তু মনে হইল হয়তো হইতেও পারে, বলা কি যায়। মজুমদারেরা বড় লোক ছিল, বিচিত্র কি যে হয়তো তাহাদেরই গহনায় টহনায় কোনো কালে বসানো ছিল, কি করিয়া মাটির মধ্যে পুঁতিয়া গেছে। কথায় বলে কপালে না থাকিলে গুপ্তধন হাতে পড়িলেও চেনা যায় না। শেষে কি দরিদ্র ব্রাহ্মণের গল্পের মতো হইবে? সে বলিল, আচ্ছা দাঁড়াও, একবার বরং গাঙ্গুলি বাড়ি দেখিয়ে আসি। রাঁধিতে রাঁধিতে সর্বজয়া বারবার মনে মনে বলিতে লাগিল, দোহাই ঠাকুর, কত লোক তো কত কিছু কুড়িয়ে পায়, এই কষ্ট যাচ্ছে সংসারে, বাচ্চাদের দিকে মুখ তুলে তাকিও, দোহাই ঠাকুর। তাহার বুকের মধ্যে টিপ টিপ করছিল। খানিকটা পরে দুর্গা বাড়ি আসিয়া আগ্রহের সুরে বলিল, বাবা এখনো বাড়ি ফেরেনি? হ্যাঁ মা। সঙ্গে সঙ্গে হরিহর বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, হ্যাঁ, তখনই আমি বললাম এ কিছুই নয়। গাঙ্গুলি মশাইয়ের জামাই সত্যবাবু কলকাতা থেকে এসেছেন, তিনি দেখে বললেন এ একরকম বেলোয়ারি কাঁচ, ঝাল লণ্ঠনে ঝুলনো থাকে। রাস্তাঘাটে যদি হিরে জহরাত পাওয়া যেত তাহলে তো তুমিও যেমন। বৈশাখ মাসের দিন, প্রায় দুপুরবেলা। সর্বজয়া বাটনা বাটিতে বাটিতে ডান হাতের কাছে রক্ষিত একটা ফুলের সাজিতে, অনেকদিন হইতে ফুলের সহিত ইহার কোনো সম্পর্ক নাই, মশলা রাখিবার পাত্র হিসেবে ব্যবহৃত হয়, মশলা খুঁজিতে গিয়া বলিল, আবার জিরে মরিচের পুটুলিটা কোথায় নিয়ে পালালি? বড্ড জ্বালাতন করছিস অপু, রাঁধতে দিবি নে, আর একটু পরেই বলবে এখন মা খিদে পেয়েছে। অপুর দেখা নাই। দিয়ে যা বাপ আমার, লক্ষ্মী আমার, কেন জ্বালাতন করছিস বল দেখি, দেখছিস বেলা হয়ে যাচ্ছে। অপু রান্নাঘরের ভিতর হইতে দুয়ারের পাশ দিয়া ঈষৎ উঁকি মারিল। মায়ের চোখ সেদিকে পড়িতেই তাহার দুষ্টুমির হাসি ভরা টুকটুকে মুখখানা শামুকের খোলার মধ্যে ঢুকিয়া পড়িবার মতো
তৎক্ষণাৎ আবার দুয়ারের আড়ালে অদৃশ্য হইয়া গেল। সর্বজয়া বলিল, দেখ দিকি কাণ্ড, কেন বাবু দুষ্টুমি করিস দুপুরবেলা, দিয়ে যা। অপু পুনরায় হাসি মুখে ঈষৎ উকি মারিল। ওই যে আমি দেখতে পেয়েছি, আর লুকুতে হবে না, দিয়ে যা। আমাদের হাসি হাসিয়া সে আবার দুয়ারের আড়ালে মুখ লুকাইল। সর্বজয়া ছেলেকে ভালো রূপেই চিনিত। যখন অপু ছোট্ট খোকা 1.5 বছরেরটি, তখন দেখিতে সে এখনকার চেয়েও টুকটুকে ফর্সা ছিল। সর্বজয়ার মনে আছে, সে তাহার ডাগর চোখ দুটিতে বেশ করিয়া কাজল পরাইয়া কপালের মাঝখানে একটি টিপ পরাইয়া দিত। তাহার মাথায় একটা নীল রঙের কম দামের খন্টিওয়ালা পশমের টুপি পরাইয়া কোলে করিয়া সন্ধ্যার পূর্বে বাহিরের রথে দাঁড়াইয়া ঘুম পাড়াইবার উদ্দেশ্যে সুর টানিয়া টানিয়া বলিত, আয় রে পাখি লেজ ছোলা, আমার খোকনকে নিয়ে গাছে তোলা। খোকা টেপা টেপা ফুলো ফুলো গালে মায়ের মুখের দিকে হাঁ করিয়া চাহিয়া থাকিত। পরে হঠাৎ কি মনে করিয়া সম্পূর্ণ দন্তহীন মারি বাহির করিয়া আহ্লাদে আটখানা হইয়া মল পড়া অসম্ভব রূপ ছোট্ট পায়ে মাকে আঁকড়াইয়া ধরিয়া মায়ের পিঠের দিকে মুখ লুকাইত। সর্বজয়া হাসি মুখে বলিত, ও মা, খোকা আবার কোন দিকে লুকুলো? তাই তো দেখতে পাচ্ছি নে, ও খোকা। পরে সে ঘাড়ের দিকে মুখ ফিরাইতেই শিশু আবার হাসিয়া মুখ সামনের দিকে ফিরাইত এবং নির্বোধের মতো হাসিয়া মায়ের কাঁধে মুখ লুকাইত। যতই সর্বজয়া বলিত, ও মা, কই আমার খোকা কই, আবার কোথায় গেল দেখি, ততই শিশুর খেলা চলিত। বারবার সামনে পিছনে ফিরিয়া সর্বজয়ার ঘাড়ে ব্যথা হইলেও শিশুর খেলা শেষ হইত না। সে তখন একেবারে আনকোড়া, টাটকা, নতুন সংসারে আসিয়াছে। জগতের অফুরন্ত আনন্দ ভাণ্ডারের এখনো সন্ধান পাইয়া তাহার অবোধ মন তখন সেইটাকে লইয়াই লোভীর মতো বারবার আস্বাদ করিয়াও স্বাদ মিটাইতে পারিতেছে না। তখন তাহাকে থামায় এমন সাধ্য তাহার মায়ের কোথায়। খানিক্ষণ এরূপ করিতে করিতে তাহার ক্ষুদ্র শরীরে শক্তির ভাণ্ডার ফুরাইয়া আসিত। সে হঠাৎ যেন অন্যমনস্ক হইয়া হাই তুলিতে থাকিত। সর্বজয়া ছোট্ট হাঁটির সামনেই তুড়ি দিয়া বলিত, 60 এই দেখো, দেয়ালা করে করে এইবার বাছার আমার ঘুম আসছে। পরে সে মুগ্ধ নয়নে শিশুপুত্রটি টিপ কাজল পরা কচি মুখের দিকে চাহিয়া বলিত, কত রঙ্গই জানে শোনকু আমার, তবুও তো এই 1.5 বছরের। হঠাৎ সে আকুল চুম্বনে খোকার রাঙা গাল দুটি ভরাইয়া ফেলিত। কিন্তু মায়ের এই গাঢ় আদরের প্রতি সম্পূর্ণ উদাসীন্য প্রকাশ করিয়াই শিশুর নিদ্রাতুর আঁখিপাত ঢলিয়া আসিত। সর্বজয়া খোকার মাথাটা আস্তে আস্তে নিজের কাঁধে রাখিয়া বলিত, ও মা, সন্ধেবেলা দেখো ঘুমিয়ে পড়ল, এই ভাবছি সন্ধেটা উতরুলে দুধ খাইয়ে ঘুম পাড়াবো, দেখো কাণ্ড। সর্বজয়া জানিত ছেলে 8 বছরের হইলে কি হইবে। সেই ছেলেবেলাকার মতো মায়ের সহিত লুকোচুরি খেলিবার স্বাদ তাহার এখনো মিটে নাই। এমন সব স্থানে সে লুকায় যেখান হইতে অন্ধও তাহাকে বাহির করিতে পারে। কিন্তু সর্বজয়া দেখিয়াও দেখে না, এক জায়গায় বসিয়াই এদিক ওদিক চায়, বলে তাই তো, কোথায় গেল, দেখতে তো পাচ্ছি নে। অপু ভাবে মাকে কেমন ঠকাইতে পারা যায়। মায়ের সহিত এ খেলা খেলিয়া মজা আছে। সর্বজয়া জানে যে খেলায় যোগ দিবার ভান করিলে এইরূপ সারা দিন চলিতে পারে। কাজেই সে ধমক দিয়া কহিল, তাহলে কিন্তু পড়ে থাকলো রান্না বান্না, অপু তুমি ওই রকম করো, খেতে চাইলে তখন মজাটা দেখাবো। অপু হাসিতে হাসিতে গুপ্ত স্থান হইতে বাহির হইয়া মশলার পুডলি মায়ের সামনে রাখিয়া দিল। তাহার মা বলিল, যা একটু খেলা করগে বাইরে, দেখগে যা দেখি তোর দিদি কোথায় আছে, গাবতলায় দাঁড়িয়ে একটু হাঁক দিয়ে দেখ দেখি। তার আজ নাইবার দিন, হতচ্ছাড়া মেয়ের নাগাল পাওয়ার জো আছে, জানা লক্ষ্মী ছেলে। কিন্তু এখানে মাতৃ আদেশ পালন করিয়া সুপুত্র হইবার কোনো চেষ্টা তাহার মধ্যে দেখা গেল না। সে বাটনা বাটারত মায়ের পিছনে গিয়া কি করিতে লাগিল। সর্বজয়া পিছনে ফিরিয়া দেখিল অপু বড়ি দেওয়ার জন্য চালের বাতায় রক্ষিত একটা পুরনো চট আনিয়া
মুড়ি দিয়া মেঝেতে হামাগুড়ি দিয়া বসিয়া আছে। দেখো দেখো ছেলের কাণ্ড দেখো, ও লক্ষ্মী ছাড়া, ওতে যে 7 রাজ্যির ধুলি। ফ্যাল ফ্যাল, সাপ মাকড় আছে কিনা ওর মধ্যে, আজ কদিন থেকে তোলা রয়েছে। না, বললে যদি কথা শুনি। বাবা আমার, সোনা আমার, ওখানা ফ্যাল, আমার বাট না হাত, দুষ্টুমি করো না। ছি। থলে মোড়া মূর্তিটা হামাগুড়ি দিয়া এইবার 2 কদম আগাইয়া আসছিল। সর্বজয়া বলিল, ছুবি ছুবি, ছুঁয়ো না মানিক আমারে। ওহ, ভয়ে একেবারে কাঠ হয়ে গিয়েছি, ভারী ভয় হয়েছে আমার। অপু হিহি করে হাসিয়া থলেখানা খুলিয়া একপাশে রাখিয়া উঠিয়া দাঁড়াইল। তাহার মাথার চুল, মুখ, চোখের ভুরু, কান সমস্ত ধুলায় ভরিয়া গিয়াছে। মুখ কাঁচুমাচু করিয়া সে সামনের ক্ষুদ্র ক্ষুদ্র দাঁত কিচকিচ করিতেছে। ও মা আমার, কি হবে? হ্যাঁ রে হতভাগা, ধুলো মেখেছে, একেবারে ভূত সেজেছিস। উফ, ওই পুরনো থলেটা ধুলো, একেবারে পাগল। ধূলিধূসরিত অবোধ পুত্রের প্রতি করুণা ও মমতায় সর্বজয়ার বুক ভরিয়া উঠিল। কিন্তু অপুর পরনে বাসি কাপড়, নাহিয়া ধুইয়া ছোঁয়া চলে না বলিয়া বলিল, ওই গামছাখানা নে, ওই নিয়ে ধুলোগুলো আগে ঝেড়ে ফেল। ছেলে যেন কি একটা। খানিকটা পরে ছেলেকে রান্নাঘর পাহারার জন্য বসাইয়া সে জল আনিতে বাহির হইয়া যাইতেছে, দেখে দুর্গা দরজা দিয়া বাড়ি ঢুকিতেছে। মুখ রৌদ্রে রাঙা, মাথা চুল উস্কো খুস্কো, অথচ ধুলোমাখা পায়ে আলতা পরা। একেবারে মায়ের সামনে পড়াতে আঁচল বাঁধা আম দেখাইয়া ঢোক গিলিয়া কহিল, এই পুকুরের ছোলার জন্য গাছ আনতে গেলাম রাজিদের বাড়ি। আম পেড়ে এনেছে, ভাগ হচ্ছে, তাই রাজির পিসিমা দিলে। আহা, মেয়ের দশা দেখো, পায়ে খড়ি উঠছে, মাথার চুল দেখলে গায়ে জ্বর আসে। পুকুরের জন্য ভেবে তো তোমার রাতে ঘুম নেই না? পরে মেয়ের পায়ের দিকে চাহিয়া কহিল, ফের বুঝি লক্ষ্মীর চুবড়ি থেকে আলতা বের করে পড়া হয়েছে? দুর্গা আঁচল দিয়া মুখ মুছিয়া উস্কো খুস্কো চুল কপাল হইতে সরাইয়া বলিল, লক্ষ্মীর চুবড়ির আলতা বই কি, আমি সেদিন হাটে বাবাকে দিয়ে আলতা আনালাম 1 পয়সার, তার দরুন 2 পাতা আলতা আমার পুতুলের বাক্সে ছিল না বুঝি। হরিহর কলকে হাতে রান্নাঘরের দাওয়ায় আগুন লইতে আসছিল। সর্বজয়া বলিল, ঘন্টায় ঘন্টায় তামাকে আগুন দিই কোথা থেকে? সুঁদরি কাঠের বন্দোবস্ত করে রেখেছ কিনা একেবারে? বাঁশের চেলার আগুন কতক্ষণ থাকে যে আবার ঘড়ি ঘড়ি তামাক খাওয়ার আগুন জোগাবো? পরে আগুন তুলিবার জন্য রক্ষিত একটি ভাঙা পিতলের হাতাতে খানিকটা আগুন উঠাইয়া বিরক্ত মুখে সামনে ধরিল। পরে সুর নরম করিয়া বলিল, কি হলো? এই রকম ছিল তো সবই ঠিক, বাড়ি শুদ্ধ সবাই মন্তর নেওয়ার কথা হয়েছিল, কিন্তু একটু মুশকিল হয়ে যাচ্ছে। মহেশ বিশ্বাসের শ্বশুর বাড়ির বিষয় আশয় নিয়ে কি গোলমাল বেঁধেছে। বিশ্বাস মশাই গিয়েছে সেখানে চলে, সেই আসল মালিক কিনা, তাই আবার একটু পিছিয়ে গেল। আবার এদিকেও তো আকাল পড়েছে আষাঢ় মাস থেকে। আর সেই যে বাসের জায়গা দেবে, বাস করাবে বলেছিল, তার কি হলো? এই নিয়ে একটু মুশকিল বেঁধে গেল কিনা। ধরো যদি মন্তর নেওয়া পিছিয়ে যায়, তবে ও কথা আর কি করে ওঠাই? সর্বজয়া খুব আশায় আশায় ছিল। সংবাদ শুনিয়া আশাভঙ্গ হইয়া পড়িল। বলিল, তা ওখানে না হয় অন্য কোনো জায়গায় দেখো না, বিদেশে মান আছে, এখানে কেউ পৌঁছে। এই দেখো আম কাঁঠালের সময় একটা আম কাঁঠাল ঘরে নেই। মেয়েটা কাদের বাড়ি থেকে আজ 2টো বাদ পচা আম নিয়ে এলো। পরে সে বাড়ির পশ্চিম দিকে মুখ ফিরাইয়া বলিল, এই ঘরের দূর থেকে ঝুড়ি ঝুড়ি আম পেড়ে নিয়ে যায়, বাছারা আমার চেয়ে চেয়ে দেখে, এ কি কম কষ্ট? বাগানের কথা উল্লেখে হরিহর বলল, ও কি কম ধরিবাজ নাকি? বছরে 25 টাকা খাজনা ফেলে ঝেলে হতো, তাই কিনা লিখে নিলে 5 টাকায়। আমি গিয়ে এত করে বললাম, কাকা আমার ছেলেটা মেয়েটা আছে, ওই বাগানে আমজাম কুড়িয়ে মানুষ হচ্ছে, আমার তো আর কোথাও কিছু নেই। আর ধরুন আমাদের জ্ঞাতির বাগান, আপনার তো ঈশ্বরের ইচ্ছে কোনো অভাব নেই, 2টো অত বড় বড় বাগান রয়েছে, আম জাম নারকেল সুপারি, আপনার অভাব কি? বাগানখানা ছেড়ে দিন নাগে। তা বললে কি জানো? বললে নীলমণি দাদা বেঁচে থাকতে ওর কাছে নাকি 300 টাকা ধার করেছিল, তাই ও অমনি শোধ করে নিলে।
শোনো কথা, নীলমণি দাদার বড্ড অভাব ছিল কি না, তাই 300 টাকার জন্য গিয়েছে ভুবন মুখুজ্জের কাছে হাত পাততে। বৌদিকে ভালো মানুষ পেয়ে তার মাথায় হাত বুলিয়ে নিলে আর কি। ভালো মানুষ তো কত, সেও নাকি বলেছে জ্ঞাতি 70। পর হাতে বাগান থাকলে তো আর কিছু পাওয়া যাবে না, ফল পাকুড় এমনি খাবে। তার চেয়ে কিছু কম জমাতেও যদি বন্দোবস্ত হয়, খাজনাটা তো পাওয়া যাবে। হরিহর বলিল, বাগান জমা দেবে তাই কি আমায় জানতে দিল? বৌদিদিকে লুচি মোহনভোগ খাইয়ে হাত করিয়ে চুপি চুপি লিখিয়ে নিলে। শেষ হলো আমার আজকের নিবেদন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী 3য় পর্ব। তবে কাহিনীর এই তো সবে শুরু, আরও কত কি খুনসুটি বাকি ভাই বোনে। ছোট্ট মানুষ দুটির বারংবার উপহাসের পাত্র হওয়া, ঠকে যাওয়া বাকি, আশার আলো দেখতে পেয়েও হারিয়ে ফেলা বাকি। আবার নিজেদের মিষ্টি স্বভাবে অনেকের আদর কেড়ে নেওয়াও বাকি। সেই গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো আপনাদের কাছে। ততদিন ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। শুভরাত্রি।